তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো নতুন করে গড়ে তুলতেই তাদের ৩১ দফা। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা জানিয়েছেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক। সড়ক সহ জেলা স্কুল বড় মাঠে ছেয়ে গেছে পোস্টার আর ব্যানারে। দীর্ঘ ৮ বছর পর হওয়া এই কাউন্সিলের মধ্য দিয়েই আগামী নির্বাচন সামনে রেখে সংগঠিত হতে চায় স্থানীয় নেতাকর্মীরা। ভোটের মাধ্যমে একটি ভালো ফলাফল আশা করছি এবং সেই ফলাফলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্বে আসবে, এই প্রত্যাশা রাখছি। ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি, এটি আমাদের মূল প্রত্যাশা যে আমরা ঐক্যবদ্ধ আগামী জাতীয় সংসদ নির্বাচন মোকাবিলা করব এবং আমরা ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা জয়লাভ করব। যারা আমাদের পিছনে ছিল সুখে দুঃখে এবং জেল জুলুম মামলা হামলা খেয়েছে, আমরা তাদেরকেই আমাদের প্রাধান্য দিব এবং আমাদের মূল্যবান ভোটটা তাদেরকেই দিব। সম্মেলনের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। পরে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপি মহাসচিব। জানান, দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন স্বপ্ন মানুষের সামনে। তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার কথাও জানান মির্জা ফখরুল। আমি আজকে অত্যন্ত আশা নিয়ে, ভরসা নিয়ে এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের সেই তরুণ নেতা যারা তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকের এই সম্মেলনের আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা বিএনপি মহাসচিবের। দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। শফিকুল হক, ৭১, ঠাকুরগাঁও। দুষ্কৃতিকারীরা যে কোনো অজুহাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানিয়েছেন, এই ধরনের গোষ্ঠীকে প্রতিহত করা হবে। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজার ৩৩,০০০ মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকবে আনসার পুলিশ এবং বিজিবি সদস্যরা। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমাদের সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায়। এবারে ডাকসু নির্বাচনের খবরাখবর। ডাকসু নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করেছে ডিএমপি। আজ ভোর ৬টা থেকে ক্যাম্পাসের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিসি অপারেশন মোল্লা আজাদ হোসেন। ভোট কেন্দ্রে ফোন বা পানীয় নিয়ে না ঢুকতে প্রার্থীদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সেই সাথে মানতে বলা হয়েছে আচরণবিধি। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে নির্বাচনের দিন সকালে সাংবাদিকদের ব্যালট বক্স দেখিয়ে তা সিলগালা করে দেওয়ার নির্দেশনা এসেছে। সেই সাথে ভোট গণনা শিক্ষার্থীদের সরাসরি দেখানোরও ব্যবস্থা করা হবে। আর রবিবার প্রচার শেষ হয়ে যাওয়ায় আজ ক্যাম্পাসে প্রার্থীদের আনাগোনাও তেমন একটা চোখে পড়ছে না। এদিকে শিক্ষার্থীদের চাওয়া ক্যাম্পাস নিয়ে যারা আগে থেকেই কাজ করেছেন তারাই জিতুক এবারের ডাকসু নির্বাচনে। আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। আমাদের আসলে প্রত্যাশার জায়গা একটাই, যে আমরা যেন শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস পাই। এখন সেই শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের জন্য আশ্বাস, অনেকই ইস্তেহার, অনেক কিছুই দেখছি, কিন্তু সেটার বাস্তবায়ন কতটুকু হবে সেটা নিয়ে আমাদের একটা শঙ্কার জায়গা এখনও আছে। আমাদের সবার একটা বড় আশা হচ্ছে নারীদের আবাসন, কারণ দেখা যায় হচ্ছে ছেলেদের যে পরিমাণ হলে সিটের হচ্ছে ফার্স্ট ইয়ারে পেয়ে যায়, মেয়েরা পেতে পেতে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে চলে যায়। দলীয় এজেন্ডা বাদ দিয়ে শিক্ষার্থীদের বেটারমেন্টের জন্য যারা কাজ করবে তাদেরকেই। নারীদের সমস্যাগুলো আসলে অনেক বড়, যেগুলো হচ্ছে অনেক সময় অ্যাড্রেস করা হয় না। তো মেয়েরা এমন একজনকে বেছে নিবে যে শুধুমাত্র নিউট্রালিটি না, সত্যিকার যারা হচ্ছে মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারবে। আজকে ভোর ৬টা থেকে আমাদের সেই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর
আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক যে ব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। এদিকে ডাকসু ঘিরে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক করার অভিযোগ উঠেছে। নির্বাচনের আগের দিন রাজনৈতিক মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সাইবার অ্যাটাক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ডাকসু ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সকল অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যালটের মধ্যে জবাব দিতে ভোটারদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। যে নির্বাচনের আগের দিন নানান ধরনের সাইবার অ্যাটাকের প্রিপারেশন আছে, আমি যে সংখ্যাগুলো করেছিলাম তারই প্রমাণ মিলল আজ সকাল 9টা 9:30টার দিকে। আমি ঘুম থেকে উঠে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমি বাসা থেকে বের হব, ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে। যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে, যারা এই প্রপাগান্ডাকে বেছে নিতে চায়, সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামীকাল 9 সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন, সেটা আমরা বিশ্বাস করি। দর্শক, ডাকসুর আরও খবর আমরা জানবো। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, প্রথমেই যে ব্যাপারটা আপনার কাছ থেকে জানতে চাই, পুরো ক্যাম্পাস ঘিরে নিরাপত্তা পরিস্থিতি কেমন এটা জানাবেন। সেই সাথে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আজকে তো প্রচারণা শেষ, গতকাল থেকেই বিভিন্ন ভিপি প্রার্থীদের মধ্যে আমরা দেখেছি অভিযোগ পাল্টা অভিযোগ, সব কিছু ছাপিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন, কালকে নির্বাচন কেমন হতে পারে বা কি ধরনের একটা ডাকসু তারা চান? ইশরাত, সকাল থেকে কিন্তু আমি এখানে আছি, বিশেষ করে মধুর ক্যান্টিন এবং ডাকসু যে অফিসটি রয়েছে আমার পিছনে, ঠিক সেখানে কিন্তু আছি। টিএসসির দিকেও যাওয়া হয়েছিল। যেমনটি বলছিলাম যে যারা প্রার্থী রয়েছেন তাদের আনাগোনাটা অনেকটাই কম। আমি সকাল থেকে এখন পর্যন্ত 3 জন প্রার্থীকে কিন্তু দেখেছি যাদের সাথে আমার কথা হয়েছে। একজন হচ্ছেন মোহাম্মদ সাকিব, যিনি আসলে বাকছাস থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন। আমি দেখেছি গণ অধিকার পরিষদে বিনিয়ামিন মোল্লা, তার সাথে আমার কথা হয়েছে। এবং কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলনের কথাটি বলছিলেন, সেই সংবাদ সম্মেলনটিতে কিন্তু আমি ছিলাম এবং সেখানে কিন্তু আবিদুল ইসলাম খান তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তার আইডিটি সকাল 9:30টার দিকে ডিসেবল করে দেওয়া হয়েছে এবং কালকে ভোটের মাধ্যমেই কিন্তু সাইবার বুলিং যারা করছে বা সাইবার অ্যাটাক যারা করছে তাদেরকে জবাব দিতে আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের। যদিও কিন্তু কোনো রকমের কোনো প্রচারণা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আবিদুল ইসলাম খান এটিও বলেছেন যে আমি আসলে চাইনি আজকে ব্রিফিং করতে, কিন্তু পরিস্থিতি বিবেচনায় আমার ব্রিফিং করতে তিনি বাধ্য হয়েছেন। তার ঠিক পাশাপাশি কিন্তু কথা বলেছেন বিনিয়ামিন মোল্লা, তিনি কিন্তু একটু সন্দেহ প্রকাশ করছেন। তিনি বলছেন যে এই যে ভোট, সেই ভোটটা কিন্তু অনেক আগে থেকে নেগোসিয়েশন করার চেষ্টা করা হচ্ছে এবং যারা বড় শক্তি রয়েছে তারা যদি নির্বাচিত না হন সেক্ষেত্রে সেটি বানচাল বা ভণ্ডুল করার একটি ষড়যন্ত্র হতে পারে বলে তিনি আভাস পেয়েছেন। মূলত শিক্ষার্থীদের সাথে যখন আমার কথা হচ্ছিল, শিক্ষার্থীরা কিন্তু খুব উৎসব মুখর পরিস্থিতিতেই রয়েছে। যেমনটি আসলে আমরা শুনছিলাম যে এইবার যে প্রায় 40,000 যেই ভোটার রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার মাঝে কিন্তু 47% নারী ভোটার, 19,000-এর মতো নারী ভোটার রয়েছেন এবং তাদের নানাবিধ যে সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু ইশতেহারগুলো দেখছেন। তাদের নানাবিধ যেই সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আবাসন ব্যবস্থা, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তারা চাচ্ছেন যে সেই ধরনের কেউই নির্বাচিত হন যারা আসলে আবাসন সংকট যেটি আছে সেই আবাসন সংকটের ব্যবস্থা করতে পারবেন। নারীদের যে নিরাপত্তা রয়েছে সেই নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করবেন। এবার কিন্তু আসলে এই যে ভোট হচ্ছে প্রায় 6 বছর পর ডাকসু নির্বাচন, সেটিতে কিন্তু অনেকাংশেই জড়িত কিন্তু নারীদের ভোট, যেহেতু 47% বলছিলাম। তার ঠিক পাশাপাশি কিন্তু এইখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বারংবার কিন্তু বলেছেন যে যারা ডাকসু নিয়ে অনেক আগে থেকেই কাজ করছে, যারা আসলে ক্যাম্পাস নিয়ে, শুধু ডাকসু নির্বাচন নয়, যারা ক্যাম্পাস নিয়ে অনেক আগে থেকে কাজ করছে, ক্যাম্পাসের সহযোগিতা পরায়ণ, তাদেরকেই কিন্তু তারা ভোট দিবেন এবং এমনটিও কিন্তু বলছেন। ডিএমপির পক্ষ থেকে বলছিলেন নিরাপত্তা ব্যবস্থা আজ ভোর 6টা থেকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আগামীকাল কিন্তু বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হবে না। আজ রাতের নির্বাচন কমিশন থেকে কিন্তু আজ রাতে কিন্তু ব্যালট বক্সগুলো বিভিন্ন কেন্দ্রে দিয়ে দেওয়া হবে এবং আগামীকাল নির্বাচন সুষ্ঠু করার জন্য সকাল 7:30টার দিকে সাংবাদিকদেরকে সেই ব্যালট বক্স দেখানো হবে, তারপর সিলগালা করে দেওয়া হবে এবং পুরো ভোট গণনা কিন্তু সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবে। ইশরাত। রাশেদ আনিস, আপনাকে ধন্যবাদ। রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়। এদিকে প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনী প্রচারণার আর মাত্র একদিন বাকি। জাবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘিরে বর্তমানে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা, আর ডিজিটাল মাধ্যম সহ নানান কৌশলে তারা গণসংযোগও করছেন। দর্শক, জাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা এবং ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে ভিপি প্রার্থী জুলিয়াস সিজারের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি মুজিবুর রহমান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ জুলিয়াস সিজারের এই রিট খারিজ করেন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে এরই মধ্যে রিট করা হয়েছে, যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম। এ বিষয়ে আরও খবর নিয়ে আদালত থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৈকত সাদিক। সৈকত, একটু জানাবেন যে এই যে ভিপি প্রার্থী জুলিয়াস সিজার যে রিট করেছেন তা সরাসরি কিন্তু এরই মধ্যে খারিজ করে দিয়েছেন আদালত, যেটা আমরা জানাচ্ছিলাম। ঠিক কী কারণে এটা খারিজ করে দেওয়া হলো, আর নির্বাচন স্থগিত চেয়ে রিট করার ব্যাপারে একটু যদি বিস্তারিত আমাদেরকে জানাতেন। ইশরাত, জুলিয়াস সিজার আপনি জানেন যে আগামীকাল যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ছিলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল যে তিনি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন সদস্য ছিলেন এবং ওই সময় তিনি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ, এইসব অভিযোগ এনে ডাকসু নির্বাচনে যারা কর্তৃপক্ষ নির্বাচনের কমিশন যারা দায়িত্ব পালন করছেন তারা তার ভোটার তালিকা থেকে তাকে বাদ দিয়েছেন এবং তার প্রার্থিতাও বাতিল করেছেন। সেই প্রেক্ষিতেই কিন্তু তিনি হাইকোর্টে একটি রিট করেন এবং তিনি তার প্রার্থিতা ফিরে পাওয়ার ব্যাপারে আবেদন করেছিলেন। সেই সঙ্গে তিনি ভিপি প্রার্থী নির্বাচন স্থগিত চেয়েছেন, এমনটা আমরা শুনেছিলাম। আজকে হাইকোর্টে বিচারপতি মুজিবুল হক ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এটার উপর শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইনজীবী আছেন শিশির মনির, তিনি শুনানি করেন এবং তিনি পুরো বিষয়টিকে আদালতকে অবহিত করেন। আপনি জানেন যে এইখানে আরেকটা রিট হয়েছিল আরেকজন প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে, এবং সেই রিটে কি কি হয়েছিল, হাইকোর্ট কি আদেশ দিয়েছিলেন, তারপরে সর্বোচ্চ আদালত কি আদেশ দিলেন, পুরো বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এর পাশাপাশি এই জুলিয়াস সিজার তাকে কেন নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে, কেন তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো তিনি আদালতে তুলে ধরেন। এবং জুলিয়াস সিজারের পক্ষে আইনজীবী ছিলেন আবুল হোসেন, তিনি বলেছেন যে জুলিয়াস সিজারকে না জানিয়ে এসব করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার পরে তাকে ডাকা হয়েছে। সবশেষে আদালত দুই পক্ষের শুনানির পরেই কিন্তু সরাসরি এই রিটটি খারিজ করে দেন। তবে শিশির মনির জানিয়েছেন যে এই নির্বাচনে কালকে আর কোনো বাধা নেই, কালকে যথাসময়ে ভোট গ্রহণ হবে ডাকসু নির্বাচনে। আর জুলিয়াস সিজার বলেছেন তিনি এই আজকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন, যদিও কালকে সকালে নির্বাচন। আরেকটা বিষয় আপনি জানেন যে সকাল থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন জাকসু নির্বাচন সেটা স্থগিত করে একটি রিট করা হবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি বা দুপুরে আইনজীবী জানিয়েছেন যে রিট একটা করা হয়েছে, সেই রিট একজন ভিপি প্রার্থী অমর্ত্য রায়, তার পক্ষে তার প্রার্থিতাও যেহেতু বাতিল করা হয়েছে, তার প্রার্থিতা যাতে ফিরে পান সেই ফেরত পাওয়ার ব্যাপারে তিনি একটি রিট করেছেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। সেই বিষয়ে আগামীকাল শুনানি হবেন। তার পক্ষে যে আইনজীবী মানজুর মতিন তিনি জানিয়েছেন জাকসু নির্বাচন স্থগিত চেয়ে তারা কোনো রিট করেনি, তারা শুধু এই প্রার্থিতা ফেরত চেয়ে তারা যে আবেদনটি করেছেন সেই আবেদনের উপরেই আগামীকাল শুনানি হবে। সব মিলে জাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনের যে দুটি রিটের ব্যাপারে আমার কাছে তথ্য ছিল, এটাই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। সৈকত সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জুলাই মানবতা বিরোধী অপরাধের বিচার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় আবারও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আর প্রথম শহীদ আবু সাইদের মামলায়ও সাক্ষ্য গ্রহণ এবং জেরার কাজ চলছে। বিচারপতি মোহাম্মদ মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 37তম সাক্ষী চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী সাক্ষ্য দেন। পরে আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন জেরা শুরু করেন। এর আগে গত 2 সেপ্টেম্বর চৌধুরী মামুন নিজের দোষ স্বীকার করে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। পরে 4 সেপ্টেম্বর রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল আংশিক সাক্ষী দেয়া ডাক্তার রাজিবুল ইসলাম সাক্ষী দেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা জেরা শুরু করেন। তিনি আবু সাইদের মরদেহ পোস্টমর্টেম করেছিলেন, আর এই মামলায় প্রথম সাক্ষী দেন আবু সাইদের বাবা। বাগেরহাটের সংসদীয় 4টি আসনই পুনর্বহালের দাবিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল।
হরতালের সমর্থনে সড়ক আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বাগেরহাট সর্বদলীয় কমিটি। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এছাড়া জেলা নির্বাচন কমিশন অফিস এবং জেলা প্রশাসন কার্যালয়ের প্রধান গেটে তালা দিয়েছে হরতাল সমর্থকরা। বাগেরহাট থেকে এনামুল হকের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বাগেরহাট জেলা সদর সহ ৯টি উপজেলায় সর্বাত্মক হরতাল চলছে। ভোর থেকেই বাগেরহাটের মোংলা খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে হরতাল পালন করে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি। বাগেরহাটের সব উপজেলায় নদী পারাপার, যান চলাচল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ, দোকানপাট সম্পূর্ণ বন্ধ রয়েছে। শরণখোলাতেও সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান সহ দোকানপাটও বন্ধ। এদিকে বাগেরহাট জেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে হরতালের সমর্থকরা। আমাদের দাবি মাইনে নিতে হবে, এটাই আমাদের আক্ষেপ, ইচ্ছা। বাগেরহাটের মাটি ও মানুষের দাবি, এটা কোনো নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এটা কোনো রাজনৈতিক দলের একক দাবি না। 4টি আসনই পুনর্বহাল না রাখলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। জনমতকে উপেক্ষা করে যদি ইসি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায় তাহলে ইসি যারা এ ব্যাপারে এ ষড়যন্ত্র করছে তারাই ক্ষতিগ্রস্ত হবে। বাগেরহাট জেলা সহ যে সকল উপজেলায় নির্বাচন কমিশনের অফিস আছে সেসব জায়গায় আমরা তালা ঝুলিয়ে দিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে কোনো নির্বাচনী কোনো কার্যক্রম আমরা করতে দিব না। গত 30 জুলাই বাগেরহাটের 4টি আসন থেকে একটি আসন কেটে গাজীপুরে আরও একটি আসন বাড়ানোর খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বাগেরহাটবাসী। পিন্টু হাজং, ৭১। বাংলাদেশের নির্বাচন বন্ধে কলকাতায় বসে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তবে সরকার ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে প্রত্যাশা করছেন তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য মুক্ত স্মার্ট বাংলাদেশ করতে তরুণ প্রজন্মের ভাবনা, এই শীর্ষক এক আলোচনায় তিনি এমন মন্তব্য করেছেন। সেই সাথে জানিয়েছেন নির্বাচনকে ঘিরে যে শঙ্কা তৈরি হয়েছে সেটা সরকারকেই দূর করতে হবে। এ সময় তিনি নির্বাচন নিয়ে জামায়াতের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে বলেন, একদিকে যেমন তাদের দলের নেতারা নির্বাচনের জন্য জনসংযোগ করছেন, একই সাথে নির্বাচন আয়োজনের পদ্ধতি নিয়ে আন্দোলনও করছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জানিয়েছেন, হাসিনা সরকারের পতনের পর গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করলেও কিছু আওয়ামী প্রেতাত্মারা এখনও অপচেষ্টা ব্যাহত রেখেছে। ডাকসু নির্বাচন নিয়ে সরকারের প্রতি আস্থার কথাও জানিয়েছেন তিনি। এই নির্বাচনের শঙ্কা নিয়ে যে কথা হচ্ছে, এই শঙ্কা দূর করার দায়িত্বই সরকারের। যেই সকল প্রেতাত্মা সচিবালয়ে, কলকাতায়, দেশে বসে গুপ্তচর ভিত্তি করে আগামী নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া যারা শুরু করছে, এদের বিরুদ্ধে এদের তালিকা অনতি বিলম্বে প্রকাশ করে এদেরকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে। ২৬ সালের ফেব্রুয়ারি মাসে ইন্টেরিয়াম গভর্নমেন্টের ঘোষিত নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ আমলে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করা আবু আলম শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ঢাকা মহানগর পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, শাহবাগ থানার এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, রোববার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এরপর নেওয়া হবে ঢাকার সিএমএম আদালতে। ডিবি আরও জানিয়েছে, তার বিরুদ্ধে রিমান্ডও চাওয়া হতে পারে। তবে কি মামলা দায়ের হচ্ছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আবু আলম শহীদ খান 96 সালে বিএনপি সরকার বিরোধী জনতার মঞ্চে অন্যতম সংগঠক ছিলেন। 96-এর আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব ছিলেন আবু আলম শহীদ খান। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছিলেন। টেলিভিশন, টক শো এবং পত্রিকায় কলামিস্ট হিসেবে নিয়মিত দেখা যেত তাকে। কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড বদরুদ্দিন ওমরকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের জনগণ। সকালে তার মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর নামাজে জানাজা শেষে তার দাফন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ শেষে তার নামাজে জানাজা হয়। এরপর জুরাইন কবরস্থানে বদরুদ্দিন ওমরের দাফন সম্পন্ন হবে। রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সারা জীবন সাদাসিধে জীবনযাপন করা এই কমিউনিস্ট তাত্ত্বিক চিরবিদায় নিলেন শতবর্ষের কাছাকাছি 94 বছর বয়সে। তিনি সারা জীবন জুলুম, বৈষম্য, অপশাসন
এগুলির বিরুদ্ধে কথা বলেছেন, সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছে তা মোকাবেলায় বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। বিশ্লেষকরা মনে করেন সেই সরকারের সঙ্গে খোলামেলা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে পার্শ্ববর্তী দেশগুলো। সেই সাথে রোহিঙ্গা সমস্যা এবং মিয়ানমারের সংঘাত আর ভারতের অস্থিরতা আরও খারাপ হওয়ার ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। সুফিয়ান ফারাবির 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। অকৃত্রিম বিশ্বাস। স্বৈরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া প্রায় নাজুক প্রতিষ্ঠানগুলোকে সঙ্গী করে প্রধান উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই শাসনের 1 বছর পূর্ণ হয়েছে গত মাসে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নতি না হলেও বিগত সরকারের শুধু ভারত নির্ভর পররাষ্ট্রনীতি থেকে বের হতে পেরেছে বাংলাদেশ। সকলের প্রতি গণঅভ্যুত্থানে পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছে ভারত। প্রধান উপদেষ্টার দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বেশ হিমশিম খাচ্ছে। সবচেয়ে নিকট প্রতিবেশীর সাথে সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ঐতিহ্যগত যোগাযোগ আছে বাংলাদেশের। কিন্তু ডক্টর ইউনূসের সরকারের সাথে কেন সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না দেশটির? ইন্ডিয়া ভাবছে যে এটা ইন্টারিম গভর্নমেন্ট, তো মানে বাই দ্য ভেরি নেচার এটা কিছু দিনের একটা গভর্নমেন্ট, তো এর সঙ্গে কোনো ডিটেইলে গিয়ে হয়তো কোনো সুবিধা হবে না। Once there's an election, hopefully it'll be free and fair. যখন নির্বাচন হবে আশা করি সেই নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু হবে, তারা জনগণের দ্বারা গ্রহণযোগ্য হবে। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি সেই নির্বাচিত সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চমৎকারভাবে নিজের স্বার্থ বজায় রেখে কাজ করতে পারবে। তারা জটিল সিদ্ধান্তগুলো নিতে সক্ষম। ভারতের সঙ্গে কেমন সম্পর্ক হবে, পাকিস্তানের সঙ্গে কিভাবে সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ, কোন কোন ক্ষেত্রে চায়নার সঙ্গে কাজ করবে, বাংলাদেশের নির্বাচিত সরকার সেসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে এবং একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে দেশটি উপকৃত হবে। আর সেই নির্বাচিত সরকারের জন্য খুব বেশি সময় নেই বাংলাদেশের হাতে। মৌলিক সিদ্ধান্ত নিতে বা মানে খুব বড় ধরনের স্থায়ী সিদ্ধান্ত নিতে তারা অক্ষম। তারা মানে তাদের জন্য শোভন নয়, তাদের জন্য আইনানুগ নয়, বৈধ নয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের প্রভাব আর ভূরাজনৈতিক পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ভবিষ্যৎ নির্বাচিত সরকারকে। ক্যাটাগরাইজ হয় তারা, তো সেগুলি না করে আমাদের দেশে যদি দ্রুততম সময়ে যদি নির্বাচিত সরকার চলে আসে, আপনি দেখবেন তারা একেবারেই কঠিনভাবে তারা তখন দেখবেন নিজেদের পথ চলার করে নিতে পারবে। কোন শক্তির সাথে, কোন দেশের সাথে আমার সম্পর্ক। এখন আমরা একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে আছি, না এদিকেও যাচ্ছি না এদিকেও যাচ্ছি না, এদিকেও হচ্ছে না এদিকেও হচ্ছে না। ইকুইলিব্রিয়াম ইজ নট এ গুড থিং ফর এ হেলদি পার্সন অর এ হেলদি। আপনি হাঁটতেছ, আমি এখানে বসেই আছি, অর্থাৎ আমি বলছি ভাই আমি যে অবস্থানে আছি ইকুইলিব্রিয়াম পজিশন। বাট ইফ ইউ ওয়ান্ট টু রিচ ধরেন গুলিস্তান, তাহলে আপনাকে হাঁটতে হবে। তো আসন্ন ত্রিমুখী সংকট সঠিকভাবে মোকাবেলা করতে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বিকল্প নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। হাট ঘাট আর মাঠের পর এবার মসজিদ মাদ্রাসার দিকে নজর পড়েছে চাঁদাবাজদের। শুনতে অবিশ্বাস্য মনে হলেও রাজধানীর মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে একটি মাদ্রাসার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। শুধু তাই না, দলবল নিয়ে ভাঙচুর চালিয়ে লুট করে নিয়ে গেছে ইট, কাঠ, টিন সহ সেখানকার নির্মাণ সামগ্রীও। আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নূরে আলম। মোহাম্মদপুরের কাটাসুর এলাকার এই জমিটি রহমত নামের এক ব্যক্তির থেকে কিনে মাদ্রাসা কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেছিল আল ইমান ফাউন্ডেশন। তবে দুঃখজনক হলেও সত্যি, স্থানীয় সন্ত্রাসীদের তাণ্ডবে মাদ্রাসার নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। গত 23 আগস্টের এই ছবিতে দেখা যায় মাদ্রাসার নির্মাণ কাজ শুরু করতে টিনের বেড়া দেয়া হয় পুরো জমিতে। শ্রমিকদের থাকার জন্য তৈরি করা হয় ঘর। এর 2 দিন পর 25 আগস্ট দলবল নিয়ে সেখানে ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা। 40 জনের মতো আসছে, আইসা ওরা ভাঙচুর শুরু করছে। তাছাড়া ওরা আমাদেরকে হুমকি ধমকি দিয়ে সেখান থেকে সরে যান, তো আপনাদের সমস্যা হবে। তারপরে দেখলাম যেখানে বসে পিটাপিটি করে সব কিছু ভাঙচুর করা, দরজা ছিল, টিন ছিল, সব কিছু খুলে নিয়ে গেছে। জমির মালিক ও আল ইমান ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সন্ত্রাসীরা মাদ্রাসার নির্মাণ কাজ শুরুর পর থেকেই চাঁদা দাবি করে আসছিল। তা না দেয়াতেই এই হামলা, লুটপাট। মামলা হলেও আসামি গ্রেপ্তার না হয় ক্ষোভ জানান তারা। এরা চাঁদা চাইছে, চাঁদা চাওয়ার পর যেহেতু চাঁদা দেওয়া হয় নাই, গ্রুপ এসে ভাঙচুর করে দিয়ে গেছে। এখানে যে মাদ্রাসার যে
জিনিস ছিল, ড্যাগ ছিল, পাতিল ছিল, লেবার দিয়ে ছিল। ওই যে দেখেন ঘরটা সম্পূর্ণ ভেঙে টিনও, এই যে আশেপাশে যে টিন নিয়ে গেছে, খুলে নিয়ে গেছে। এটার সাথে কৃষক দলের সভাপতি জড়িত ছিল, শ্রমিক দলের কে জড়িত ছিল, এবং এর সাথে একটা কিশোর গ্যাং ছিল। মূলত ছিল সবই বাচ্চারা। এরা ভাঙচুর করে সব কিছু লুটপাট করে নিয়ে যাবে, একটা আতঙ্ক সৃষ্টি করে। আমাদের 2-1 লোক ছিল, তারা তাদেরকে ভয় দেখাইয়া ওখান থেকে তাদেরকে সরাই দেয়। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। এরকম ধর্মের সঙ্গে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠান যখন হবে, তখন কেউ কোনো সন্ত্রাসী মানে কোনো চাঁদাবাজ যেন এটা উৎখাত করার জন্য বা কোনো কুচক্রী যেন এটার সঙ্গে জড়িত না হইতে পারে, এটা যেন সরকার সবসময় দেখে এবং এটা যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা আমরা চাই। স্থানীয় সন্ত্রাসী আর চাঁদাবাজদের তাণ্ডবের কারণে মাদ্রাসা কমপ্লেক্সের এই নির্মাণ কাজ এখন বন্ধ। কবে চালু হবে তাও জানা নেই কারো, কারণ লুটপাটের পর সন্ত্রাসীরা এখন হুমকি ধামকি দিয়ে যাচ্ছে যাতে কেউ এখানে কাজ করতে না পারে। ৭১-এর হাতে আসা কয়েকটি ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, চাঁদা না পেয়ে মোহাম্মদপুরের শ্রমিক দল ও কৃষক দলের নেতারা কিশোর গ্যাং সদস্যদের সাথে নিয়ে হামলা চালায়। পেছন থেকে তাদের মদত দিচ্ছে সন্ত্রাসী কিলার বাদল। এই অভিযোগে এরই মধ্যে মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের কমিটি বিলুপ্ত সহ আহ্বায়ক জাহিদ হোসেনকে আজীবন বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। পুলিশ বলছে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই সংক্রান্তে আমাদের তদন্তকারী যে অফিসার রয়েছেন তাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তিনি এটা নিয়ে কাজ করছেন এবং এই যে কাজটি যারা করেছে তাদের পেছনে কারা রয়েছে এবং এই কাজটি নিয়ে কারা এই কাজগুলো আমাদের এই থানা এলাকায় ঘটাচ্ছে, এই বিস্তর বিষয় নিয়ে আমাদের তদন্তকারী অফিসার কাজ করছে। ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণ কাজেও চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় হতবাক এলাকাবাসী। সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবিও করেছেন তারা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। গানের পাখি সাবিনা ইয়াসমিন, প্লেব্যাক সঙ্গীতেও এক বিস্ময়কর নাম। ৭১ বছর বয়সেও এই শিল্পী গানে ছড়ালেন মুগ্ধতা। শুধু গান গেয়ে পরিচয় একক সঙ্গীত অনুষ্ঠানে। রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিস্তারিত সুমনা সুমির প্রতিবেদনে। গান গেয়ে নিজের পরিচয় তৈরি করেছেন বরেণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। মাত্র ৬ বছর বয়সে মায়ের কাছে গানে হাতে খড়ি। শৈশবে গান গেয়ে প্রথম রোজগার করেছিলেন মাত্র ৫ টাকা। এ পর্যন্ত প্রায় ১৫,০০০ গানে কণ্ঠ দিয়েছেন এই গুণী শিল্পী। গানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন স্বাধীনতা পুরস্কার, ২১ পদক সহ অসংখ্য পুরস্কার। এবার নন্দিত এই শিল্পীকে রাষ্ট্রীয় সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। সম্মাননা তুলে দেন উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। একের পর এক শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। সঙ্গীত শিল্পী আগুন তার প্রিয় খালাকে নিয়ে স্মৃতিচারণ করে মঞ্চে শিল্পীর সঙ্গী হন ক্ষণিকের জন্য। সাবিনা ইয়াসমিনের সাথে মঞ্চে উপস্থিত ছিলেন তার সহকর্মী, অগ্রজ, অনুজ শিল্পীরা। প্রিয় সহকর্মীর গান শোনার সাথে সাথে স্মৃতিচারণ আর খুনসুটিতে মাতেন মোহাম্মদ রফিকুল আলম, খুরশিদ আলম, নকিব খান, আবিদা সুলতানার মতো দেশ বরেণ্য শিল্পীরা। সুমনা সুমি, ৭১, ঢাকা।